আমেরিকা, যাকে ওয়ার্ল্ডের প্রতিটা রাষ্ট্র ভয় পায়, কারণ তাদের প্রযুক্তি আর ডিফেন্স সিস্টেম এতটাই মজবুত যেটাকে ভেদ করা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব না। অথচ সেই আমেরিকার কলিজা কাঁপিয়ে দেয় গুটি কয়েক সোলজার। একদল সোলজার আমেরিকার সিকিউরিটি সিস্টেম ভেদ করে পুরো হোয়াইট হাউস দখল করে নেয়। এরপর হোয়াইট হাউস উদ্ধারে এক ভয়ঙ্কর অভিযান চলে। শুরু হয় আমেরিকার দুর্দর্শ ডেল্টা ফোর্স বনাম এক্স মিলিটারির লড়াই, যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে চমক দেখাবে আর শেষে টুইস্ট তো আপনার মাথায় নষ্ট করে দিবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা অ্যামিলিকে দেখি। অ্যামিলি, যার বয়স মাত্র 11 বছর, সে সকালে ঘুম থেকে উঠেই নিউজ চালু করে। নিউজে বলা হচ্ছিল আমেরিকান প্রেসিডেন্ট জেমস সয়ার মিডল ইস্ট থেকে তাদের সমস্ত সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। অ্যামিলি প্রেসিডেন্ট সয়ারের একজন চরম ভক্ত ছিল, আর ইনি হলো আমেরিকান প্রেসিডেন্ট জেমস সয়ার। জেমস সয়ার একজন শান্তিবাদী প্রেসিডেন্ট ছিল। সে দুনিয়ায় শান্তি কায়েম করতে চায়। আর এ হলো প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ক্যারেল ফিনাটি। ক্যারেল নিজের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে। সে তার কাজে বিন্দু পরিমাণ গাফিলতি করে না। সে অত্যন্ত সৎ ছিল। এরপর আমরা মুভির প্রধান ক্যারেক্টার জন কেলকে দেখি। জন স্পিকার ইলাইনের বডিগার্ড ছিল। এছাড়া তার অনেক দিনের স্বপ্ন সে সিক্রেট সার্ভিসে যোগ দিবে, যাতে করে সে তার মেয়ে অ্যামিলিকে ইমপ্রেস করতে পারে। আসলে জন তার মেয়ে অ্যামিলিকে প্রচন্ড ভালোবাসে, তাই সিক্রেট সার্ভিস জবের জন্য সে অনেক মেহনত করে। অনেক চেষ্টার পর সে একটি ইন্টারভিউর ব্যবস্থা করে নেয়, সাথে তার মেয়ে অ্যামিলিকেও নিয়ে আসে। আসলে অ্যামিলির হোয়াইট হাউস দেখার অনেক ইচ্ছা ছিল, তবে এদিকে দুর্ভাগ্যজনকভাবে জনের ইন্টারভিউ পরে ক্যারেল ফ্যানাটির কাছে। ক্যারেল আর জন একই কলেজে পড়তো, সেই ক্ষেত্রে ক্যারেল জনকে ভালোভাবেই চিনত। এছাড়া জনের ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সব মিলিয়ে সে কোয়ালিফাই হতে পারে না। ক্যারেল তাকে রিজেক্ট করে দেয়। স্বাভাবিকভাবেই জনের খুব মন খারাপ হয়, কারণ সে এই ইন্টারভিউর জন্য অনেক মেহনত করেছিল। তবে সে এটা অ্যামিলিকে বুঝতে দেয় না। এরপর আমরা একজন ক্লিনারকে দেখি, যার কাছে একটি বিধ্বংসী বোমা ছিল, এমনকি সে হোয়াইট হাউসের ভিতরেই ছিল। আর এদিকে অ্যামিলি হোয়াইট হাউস ঘুরে দেখতে চাইলে জন তাকে নিয়ে ট্যুরিস্টদের সাথে যোগ দেয়। আর তখনই আমরা এখানে ইমেল স্টেন্সকে দেখি, যে ইলেকট্রিশিয়ান সেজে তার দল নিয়ে হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করে। মূলত স্ট্রেঞ্জ একজন দুর্দর্শ মিলিটারি কমান্ডার ছিল। এদিকে ক্যারেলের বস মানে সিক্রেট সার্ভিসের হেড, যার নাম ছিল মার্টিন জেমস ওয়ালকার, সে ক্যারেলের অবস্থা দেখে তাকে ছুটি দেয় আর নিজের প্রতি খেয়াল রাখতে বলে। আসলে ক্যারেল আর মার্টিনের পারিবারিকভাবে সুসম্পর্ক ছিল। মার্টিনের ক্যারেলকে ছুটি দেওয়ার কারণ হলো ক্যারেল তার কাজ ব্যতীত আর কোনো কিছুতেই বেশি একটা গুরুত্ব দিত না। তো ক্যারেল মার্টিনের কথা মতো বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে ট্যুরের একটা পর্যায়ে অ্যামিলি প্রেসিডেন্ট জেমস সয়ারের দেখা পেয়ে যায়। প্রেসিডেন্টকে দেখে অ্যামিলি প্রচন্ড খুশি হয়। সে তখন তার ইউটিউব চ্যানেলের জন্য প্রেসিডেন্টের একটি ভিডিও শুট করে, আর সাথে প্রেসিডেন্টকে একটি প্রশ্নও করে। তবে প্রশ্নটা একটু জটিল ছিল, তাই প্রেসিডেন্ট প্রশ্নটার পূর্ণাঙ্গ উত্তর দেয় না। তবে সে অ্যামিলির সাহস আর চিন্তা শক্তি দেখে ইমপ্রেস হয়ে যায়। এখানে অ্যামিলি জনকে প্রেসিডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়, আর অনেক এক্সাইটেড হয়ে বলে, আমার বাবা আপনার সিক্রেট সার্ভিসে কাজ করতে যাচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট তার সিকিউরিটি নিয়ে আপোষহীন ছিল। সে বুঝে ফেলে জন হয়তো তার মেয়েকে মিথ্যা বলেছে। তাই প্রেসিডেন্ট আস্তে করে জনকে বলে বাচ্চাদের মিথ্যা বলাটা ঠিক না। জন এখানে কিছুটা লজ্জায় পড়ে যায়। পরে প্রেসিডেন্ট যাওয়ার পর জন একটি পেন্টিং দেখে, যেখানে হোয়াইট হাউস আগুনে দাউ দাউ করে জ্বলছিল। তখন ট্যুরিস্ট গাইড ডনি বলে 1812 সালের লড়াইয়ে হোয়াইট হাউসে আগুন লেগেছিল। এটা তখনকারই পেন্টিং, যদিও পরে হোয়াইট হাউস দ্বিতীয়বারের মতো তৈরি করা হয়। তখনই অ্যামিলি বাথরুমে যাওয়ার কথা বলে, যেটা নিচের ফ্লোরে ছিল। জনও তার সাথে যেতে চায়, তবে অ্যামিলি বলে না, আমি একাই যেতে পারবো। এদিকে মার্টিন আর মাত্র এক সপ্তাহ পরেই রিটায়ার করবে, তাই প্রেসিডেন্ট তার সাথে হ্যান্ডশেক করে আর তার ছেলের জন্য দুঃখ প্রকাশ করে। আসলে মার্টিনের একমাত্র ছেলে কেভিন, যে একজন মারিন সোলজার ছিল, সে ইরানে এক গোপন মিশন চলাকালে মারা গিয়েছে। তাই প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে। মার্টিন ইমোশনাল হয়ে বলে, দেশের জন্য আমাদের সবারই ত্যাগ স্বীকার করতে হয়। এরপরে প্রেসিডেন্ট মিডল ইস্ট থেকে সেনা সরিয়ে আনার ব্যাপারে স্পিকার ইলাইনের সাথে কথা বলে, তবে স্পিকার প্রেসিডেন্টের সাথে একমত ছিল না। এদিকে আমরা সেই ক্লিনারকে দেখি, যে তার ট্রে ক্যাপিটাল হিলের ঠিক মধ্যখানে নিয়ে রাখে আর তাড়াতাড়ি এখান থেকে সরে যায়। সিকিউরিটি তাকে দাঁড়াতে বললেও সে দাঁড়ায় না। আসলে এই টেরিটির মধ্যেই সেই বিধ্বংসী বোমা রাখা এবং সেটা অ্যাক্টিভ করা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তেই ক্যাপিটাল ডোম দাউ দাউ করে জ্বলতে থাকে, পুরো দেশ কেঁপে ওঠে। তখন নিরাপত্তার জন্য সিক্রেট সার্ভিসের এজেন্টরা স্পিকার আর ভাইস প্রেসিডেন্টকে তাড়াতাড়ি ক্যাপিটাল ভবন থেকে বের করে নেয়। তবে মার্টিন প্রেসিডেন্টকে নিয়ে হোয়াইট হাউস থেকে বের হয় না। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুর অপেক্ষা করছে, তবে সে এটা কাউকে বুঝতে দেয় না। সে তার বেশিরভাগ এজেন্টদের ক্যাসেলের বাইরে একটি মজবুত মানব দেওয়াল বানাতে বলে। তখন
তখন ক্যারেল মার্টিনের কাছে ফোন করে প্রেসিডেন্টের অবস্থা জেনে নেয়। মার্টিন বলে প্রেসিডেন্ট আমার সাথে আছে এবং ঠিক আছে। পরে মার্টিন ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য 2জন এজেন্ট পাঠায়। মার্টিনের কথা মতো 2জন এজেন্ট ট্যুরিস্টদের একটি রুমে নিয়ে যায়, কিন্তু জন তার মেয়ের জন্য ভীষণ চিন্তায় পড়ে যায়। সে এখান থেকে বেরো হতে পারছিল না। আর এদিকে অ্যামিলি বাইরে কি হচ্ছিল সে কিছুই জানতো না। এরপর দেখা যায় স্ট্রেঞ্জ তার দল নিয়ে খুবই নিখুঁত পরিকল্পনা মাফিক হোয়াইট হাউসের ভিতরে থাকা সমস্ত নিরাপত্তা বাহিনীকে মেরে ফেলে। অ্যামিলি এসব দেখে সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর তার মোবাইল বন্ধ করে ফেলে। পরে স্ট্রেঞ্জের কমান্ডোরা সার্ভেলেন্স রুম তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর সিক্রেট সার্ভিসের আর্মরি রুম থেকে তাদের প্রয়োজনীয় অস্ত্র নিয়ে হোয়াইট হাউসের উপরে থাকা স্নাইপারদের মেরে ফেলে আর তাদের জায়গায় তারা অবস্থান নেয়। এরপর গেটের সামনে থাকা স্পেশাল ফোর্সের এজেন্টদের এক এক করে শুট করে মেরে ফেলে। হোয়াইট হাউস এখন পুরোপুরি স্ট্রেঞ্জের দখলে চলে যায়। এদিকে জন অ্যামিলির ফোন বন্ধ পায়। সে অ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না। সে যে এখান থেকে বের হবে তাও পারছিল না। এদিকে অ্যামিলি চারদিকে গোলাগুলি দেখে সে প্রচন্ড ভয়ে ছিল। তখনই সে দেখতে পায় স্ট্রেঞ্জ বাহির থেকে 2টো ব্যান হোয়াইট হাউসের ভিতরে নিয়ে আসে। তখন অ্যামিলি তার মোবাইল দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। আর এখানে আমরা টাইলারকে দেখি। টাইলর হ্যাকিং জগতের কিং ছিল। পৃথিবীতে এমন কোনো সিস্টেম তৈরি হয়নি যেটা টাইলর হ্যাক করতে পারবে না। এখানে স্ট্রেঞ্জ ভ্যানে করে তার আরো কিছু লোক ভিতরে নিয়ে আসে, যার মধ্যে অন্যতম ছিল কাল কিলিক। কিলিক আমেরিকানদের প্রচন্ড ঘৃণা করত। এছাড়া সে একজন সাইকো ছিল। কিলিক স্ট্রেঞ্জের কাছে জানতে চায় আমার হস্টেজ কোথায়। এখানে অ্যামিলি তাদের সবাইকে তার মোবাইলে রেকর্ড করে নেয়। তখনই তার মোবাইলে জনের ফোন আসে। অ্যামিলি অনেক ভয়ের মধ্যে ছিল। জন তার ঠিকানা জানতে চায়। তখনই কিলিক ট্যুরিস্টদের রুমে চলে আসে আর সে এসেই এখানে নিরাপত্তায় থাকা এজেন্টদের গুলি করে ঝাড়ঝা করে ফেলে। এই সুযোগে জন এখান থেকে পালানোর চেষ্টা করে। কিলিক তার দিকেও শুট করে, তবে জন কোনো রকম এখান থেকে পালাতে সক্ষম হয়। আর এসবের মধ্যেই জনের মোবাইলটা নষ্ট হয়ে যায়। ফলে অ্যামিলির সাথে যোগাযোগ করাটা কঠিন হয়ে যায়। এদিকে প্রেসিডেন্টকে নেওয়ার জন্য 3টি হেলিকপ্টার আসে, তবে হোয়াইট হাউসের উপরে থাকা স্নাইপার তাদের ল্যান্ড করতে দেয় না। তখন মার্টিন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তাকে পিওকে নিয়ে যেতে চায়। পিওক হলো হোয়াইট হাউসের নিচে 10 ফিটের একটি বাংকার, যেটা নিউক্লিয়ার হামলা থেকে বাঁচার জন্য বিশেষভাবে তৈরি। এখানে যদি নিউক্লিয়ার হামলাও হয় তাতেও বাংকারের কোনো ক্ষতি হবে না। মার্টিনের কথা হলো প্রেসিডেন্ট বাংকারের মধ্যেই সবচাইতে নিরাপদে থাকবে। প্রেসিডেন্ট সয়ারও মার্টিনের কথায় একমত হয়। এদিকে ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তাকে বিমানে করে মাটি থেকে 3000 ফিট উপরে নিয়ে যাওয়া হয়। আর এদিকে ক্যারেল স্পিকারকে পেন্টাগনের দিকে নিয়ে যায়। এরপর দেখা যায় জন স্ট্রেঞ্জের এক কমান্ডোকে মেরে তার বন্দুক আর অকিটকি নিয়ে নেয়। এদিকে প্রেসিডেন্ট বাংকারে ঢুকতেই যাবে, তখনই মার্টিন পিছন থেকে এখানে থাকা সবাইকে শুট করে মেরে ফেলে, শুধু প্রেসিডেন্টকে বাঁচিয়ে রাখে। মার্টিনের এই রূপ দেখে প্রেসিডেন্ট তো পুরোই হতভম্ব হয়ে যায়। মার্টিন স্ট্রেঞ্জকে লাইব্রেরির নিচে আসতে বলে। আসলে বাংকারটি লাইব্রেরির নিচেই ছিল। এদিকে জন তার মেয়েকে খোঁজায় ব্যস্ত ছিল। তখন সে মার্টিনের এই কথা ওয়াকিটকির মাধ্যমে শুনতে পায়। এমনকি সে লাইব্রেরির সামনেই ছিল। জন যেহেতু একসময় সোলজার ছিল, তাই দেশের প্রতি ভালোবাসার কারণে সে বিষয়টাকে এড়িয়ে যেতে পারে না। এখানে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টা করে। মার্টিন কিছু বুঝে ওঠার আগেই জন তার উপর শুট করতে থাকে। এই সুযোগে প্রেসিডেন্ট তাড়াতাড়ি জনের কাছে চলে আসে। ওদিকে স্ট্রেঞ্জ তার 2 কমান্ডোকে নিয়ে লাইব্রেরির কাছাকাছি চলে এসেছে। এদিকে আবার জনের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তার কাছে একটি গুলিও ছিল না। সে এখন কি করবে? জন এখানে লুকিয়ে থাকে। আর স্ট্রেঞ্জ কিছু বুঝে ওঠার আগেই জন তাদের উপর হামলা করে। আর এখানে এক কমান্ডোকে মেরে তারা পালিয়ে যায়। আর এই কমান্ডোর নাম ছিল ববি। ববি স্ট্রেঞ্জের সবচাইতে ঘনিষ্ঠ ছিল। স্ট্রেঞ্জ ববির এই অবস্থা দেখে পুরোই পাগলের মতো হয়ে যায়। সে তার সব কমান্ডোকে জনের পিছে যেতে বলে। চারদিক থেকে জনের উপর গুলির বৃষ্টি হতে থাকে। তখন তারা কোনোভাবে এলিভেটরে উঠতে সক্ষম হয়। তারা এখানে একটুর জন্য বেঁচে যায়। তবে উপরেও স্ট্রেঞ্জের কমান্ডো ছিল, কিন্তু অদ্ভুতভাবে জন আর প্রেসিডেন্ট এলিভেটরে ছিল না। তারা যেন একদম গায়েব হয়ে গেছে। স্ট্রেঞ্জের কমান্ডোরা তাদের কোথাও দেখতে পায় না। তখন স্ট্রেঞ্জ সবাইকে প্রেসিডেন্টকে খুঁজতে বলে। আর এখানে আমরা বুঝতে পারি স্ট্রেঞ্জ মূলত মার্টিনের হয়ে কাজ করছে। মার্টিন স্ট্রেঞ্জকে সাপ বলে দেয় তার প্রেসিডেন্টকে জীবিত লাগবে। তখনই দেখা যায় জন আর প্রেসিডেন্ট এলিভেটরের উপরে লুকিয়েছিল। তারা মার্টিনের সব কথা শুনে ফেলে। প্রেসিডেন্ট জনকে বলে তোমার মেয়ে কোথায়? জন বলে ও আমার সাথে নেই, আমি ওকে খুঁজতে বেরিয়েছিলাম, তবে আমি ওকে কোথাও পাইনি। আশা করি ও এখান থেকে বের হতে সক্ষম হয়েছে। জন প্রেসিডেন্টের কাছে জানতে চায় এরা কারা, আপনি কি এদের চেনেন? প্রেসিডেন্ট বলে ওই বুড়ো যে
যে সবাইকে শুট করে মেরে ফেলেছে ওর নাম মার্টিন ওয়ালকার। ও আমার সিক্রেট সার্ভিসের হেড। জন বলে উনি এসব কেন করছে? প্রেসিডেন্ট বলে আমার মনে হয় এর সাথে ওর ছেলে ক্যাবিনের কোনো যোগসূত্র আছে। ক্যাবিন একজন মারিন সোলজার ছিল, বছরখানেক আগে এক মিশনে মারা গেছে, যে মিশনের অর্ডার আমি দিয়েছিলাম। জন বলে ও বদলা নেওয়ার জন্য এত কিছু করবে? ও তো বলল ও আপনাকে জীবিত চায়। প্রেসিডেন্ট বলে হয়তো ওর কোনো প্ল্যান আছে। এদিকে মার্টিন হোয়াইট হাউসের সব সেক্রেটারিদের আগে থেকেই মিথ্যা বলে একটি রুমে রেখে গিয়েছিল। এখানে মার্টিনের সাথে স্ট্রেঞ্জকে দেখে ডিফেন্স সেক্রেটারির সন্দেহ হয়। সে স্ট্রেঞ্জের পরিচয় জানতে চায়। তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই স্ট্রেঞ্জ ডিফেন্স সেক্রেটারিকে হেডশট দিয়ে মেরে ফেলে। ফলে বাকি সেক্রেটারি কোনো প্রকার টুটা শব্দ করে না। তারা মার্টিনের কথা শুনতে বাধ্য হয়। আর এদিকে স্পিকার পেন্টাগনে এসি জেনারেল কফিউর কাছে জানতে চায় নিউক্লিয়ার লঞ্চ কোড পরিবর্তন করা হয়েছে কিনা। জেনারেল বলে হ্যাঁ, এখন নতুন লঞ্চ কোড অ্যাক্টিভ করা হয়েছে। এদিকে মিলিটারি হোয়াইট হাউস চারো দিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু ভিতরে হস্টেজ থাকায় তারা কোনো অ্যাকশন নিতে পারছিল না। এছাড়া ভিতরের পুরো নিয়ন্ত্রণ মার্টিনের হাতে ছিল। এদিকে দেখা যায় ট্রাইলোর সার্ভেলেন্স রুম পেয়ে অনেক খুশি ছিল। এটা তার জন্য অনেকটা স্বর্গের মতো ছিল। সে প্রথমে তার পছন্দের মিউজিক চালু করে আর একটি ক্যান্ডি মুখে দিয়ে সে তার কাজ শুরু করে। টাইলর মূলত আমেরিকান পুরো ডিফেন্স সিস্টেমকে হ্যাক করতে যাচ্ছিল, যেটা হতে একটু সময় লাগবে। এদিকে এমিলি লুকিয়ে লুকিয়ে হস্টেজদের ভিডিও শুট করতেছিল। তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে আর মেসেজের শব্দ কাল ক্লিক শুনে ফেলে। এমিলি তাড়াতাড়ি একটি রুমে লুকিয়ে পড়ে, তবে ক্লিক তাকে দেখে নেয়। ক্লিক দরজার সামনে দাঁড়িয়ে সময় বেঁধে দেয়। এর ভিতরে দরজা না খুললে সে শুট করা শুরু করবে। তখন এমিলি তাড়াতাড়ি তার রেকর্ড করার সব ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। ক্লিক শুট করতেই যাবে, তখনই এমিলি দরজা খুলে দেয়। পরে তাকেও হস্টেজদের সাথে আটকে রাখে। এমিলি এখানে তার বাবাকে দেখতে পায় না, তাই সে তার বাবাকে খুঁজতেছিল। তখন ডনি বলে সে তো তোমাকে খুঁজতে গিয়েছে। এদিকে জন দেখতে পায় স্ট্রেঞ্জের কমান্ডোরা কিছু মিসাইল উপরে তুলছে। জন যেটা নাম জ্যাভলিন মিসাইল বলে। প্রেসিডেন্ট জানতে চায় এটা দিয়ে কি হয়। জন বলে এই মিসাইল দিয়ে হাওয়াই হামলা প্রতিহত করে। এদিকে ভাইস প্রেসিডেন্ট মিলিটারি পাঠিয়ে হোয়াইট হাউস পুনরুদ্ধার করতে চায়, তবে ক্যারেল সবাইকে মনে করিয়ে দেয় 1878 সালে পাশ হওয়া পসি কমিটেটাস অ্যাক্ট আইন অনুযায়ী আমেরিকার ভূমিতে তাদের বাহিনী যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স কেউ সরাসরি সামরিক অ্যাকশন নিতে পারবে না। শুধুমাত্র তখনই অ্যাকশন নিতে পারবে যখন প্রেসিডেন্ট তাদের অনুমতি দিবে। তখন জেনারেল কফিয়ার বলে এর জন্য আমরা অলরেডি ন্যাশনাল গার্ড রেডি করেছি। ক্যারেল বলে না, এর অনুমতি শুধুমাত্র প্রেসিডেন্টই দিতে পারবে। তখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রস্তাব রাখে। আসলে আমেরিকায় 1967 সালে একটি আইন পাশ হয়, যেখানে বলা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি অনুপস্থিত, অক্ষম বা মারা যায়, সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারবে। তাই সেই আইন অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট এখন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চায়। তবে এখানে ক্যারেল একটু সময় চেয়ে নেয়, কারণ তার ধারণা প্রেসিডেন্ট মার্টিনের কাছে নিরাপদে আছে। তাই সে হোয়াইট হাউসে যোগাযোগ করার চেষ্টা করে। সে সার্ভেলেন্স রুমে ফোন করলে টাইলর ফোন উঠায়। পরে টাইলর ফোন মার্টিনের কাছে ফরওয়ার্ড করে। মার্টিন প্রথমেই সবাইকে তার পরিচয় দেয় আর বলে হোয়াইট হাউস আর 61 জন হস্টেজ বর্তমান আমার লোকেদের হাতে বন্দী আছে। ক্যারেল বলে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মার্টিন বলে ক্যারেল, আমি তোমাকে বাইরে পাঠিয়ে তোমার উপকারী করেছি, সুতরাং ইমোশনাল কথা বাদ দিয়ে প্রফেশনাল কথা বলো। তোমার এখন বলা উচিত আমি কি চাই। ক্যারেল বলে তুমি কি চাও? মার্টিন বলে $400 মিলিয়ন ক্যাশ কুইন C-17 মডেলের বিমানে লোড করে 2 ঘন্টার মধ্যে। যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে আমি সাথে সাথে সেক্রেটারিদের মেরে ফেলবো, যার মধ্যে হোমল্যান্ড সেক্রেটারিও থাকবে। ক্যারেল জানতে চায় প্রেসিডেন্ট জেমস সয়ার কি জীবিত আছে। মার্টিন বলে হ্যাঁ জীবিত আছে। ক্যারেল বলে প্রেসিডেন্ট জীবিত থাকার প্রমাণ দাও। মার্টিন বলে তোমার কাছে 2 ঘন্টা আছে, আমার ডিমান্ড পূরণ করো, নয়তো আমি নিজেই প্রেসিডেন্টকে মেরে ফেলবো। এটা বলে সে ফোন কেটে দেয়। এদিকে প্রেসিডেন্ট আর জন খুব সাবধানে প্রেসিডেন্টের বেডরুমে আসে। আসলে এখানে প্রেসিডেন্টের একটি স্যাটেলাইট ফোন ছিল। ফোনটি পাওয়ার পর জন অনেক তালবাহানা করে ভাইস প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আসলে ভাইস প্রেসিডেন্টের সেক্রেটারি জনের প্রতি ফিদা ছিল। পরে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলে আর তাকে জনের সাথে কথা বলতে বলে। জন প্রেসিডেন্টের সাথে আছে এটা জেনে স্পিকার কিছুটা অবাক হয়। ক্যারেল জনকে বলে এখন তোমাকেই প্রেসিডেন্টকে বাঁচাতে হবে। তুমি যেভাবেই পারো তাকে বেসমেন্টে নিয়ে আসো, কারণ সেখানে সুরাঙ্গের ভুলভুলাই আছে আর ওই সুরাং দিয়েই প্রেসিডেন্টকে নিরাপদে বের করা সম্ভব। তখন জন ক্যারেলকে তার মেয়ে এমিলিকে খুঁজতে বলে, কারণ সে বুঝতে পারছে না তার মেয়ে বের হয়েছে নাকি এখনো ভিতরেই আছে। তখনই এখানে স্ট্রেঞ্জের 2 কমান্ডো আসে। তাদেরকে দেখে জন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, ফলে ক্যারেলের সাথে সংযোগ কেটে যায়। কমান্ডোরা ভিতরে ঢুকলে জন আচমকা তাদের উপর হামলা করে আর একজনকে মারতে সক্ষম হয়। তবে দ্বিতীয় জন তার
তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে তার সাথে পেরে ওঠে না। তখন এখানে প্রেসিডেন্ট জনের জীবন বাঁচায়। সে স্ট্রেঞ্জের কমান্ডোকে ধামাধাম শুট করে মেরে ফেলে। এখন প্রেসিডেন্ট যদি শুট না করতো তাহলে জন এখানেই মারা যেত। পরে তারা স্ট্রেঞ্জের কমান্ডোদের কাছে থাকা বন্দুক আর হ্যান্ড গ্রেনেড নিয়ে নেয়। এদিকে এমিলির আপলোড করা ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর এটা খবরে প্রচার করা দেখে জন ভীষণ চিন্তায় পড়ে যায়। তখনই আবার ওদিকে মার্টিনের মনে পড়ে প্রেসিডেন্টের রুমে তো একটি স্যাটেলাইট ফোন আছে, তাই মার্টিন ধারণা করে প্রেসিডেন্ট হয়তো সেই ফোনের জন্য তার রুমে অবশ্যই যাবে। তাই সে তাড়াতাড়ি স্ট্রেঞ্জকে রেসিডেন্ট এরিয়ায় যেতে বলে। এটা আবার জন অকিরাকির মাধ্যমে শুনে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই স্ট্রেঞ্জ এখানে চলে আসে, কিন্তু তারা এখানে প্রেসিডেন্টকে পায় না। তবে তারা নিউজ দেখে চমকে যায়। নিউজে এমিলির এরকম দুঃসাহসী কাজের জন্য তার অনেক প্রশংসা করা হচ্ছিল। স্ট্রেঞ্জ তাদের ভিডিও দেখে সে প্রচন্ড রেগে যায়। সে সোজা এমিলির কাছে আসে আর তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নেয়, তবে সে এমিলির কোনো ক্ষতি করে না। এদিকে ভিডিও দেখে পেন্টাগন স্ট্রেঞ্জ সহ বাকি সবার পরিচয়পত্র বের করে ফেলে, আর সবার পরিচয় জানার পর এখানকার সবাই রীতিমতো অবাক হয়ে যায়, কারণ স্ট্রেঞ্জ আর তার টিম এক্স ডেল্টা ফোর্সের দুর্দর্শ কমান্ডো ছিল, যারা একসময় দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল। তারাই কিনা এখন দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এখানে আমরা আরো একটি অতি গোপনীয় তথ্য জানতে পারি। স্ট্রেঞ্জ ও তার টিমকে এক গোপন মিশনে পাকিস্তানে পাঠানো হয়, যেটা আনঅফিসিয়ালি ছিল। তবে জেমস সয়ার প্রেসিডেন্ট হওয়ার পর সেই মিশন বন্ধ করে দেয় আর স্ট্রেঞ্জের টিমের সবাইকে বরখাস্ত করে। ফলে স্ট্রেঞ্জ ও তার টিমকে ওখানে 2 বছর বন্দী থাকতে হয়, যেটা মারাত্মক কষ্টদায়ক ছিল। এদিকে জন প্রেসিডেন্টকে নিয়ে বেসমেন্টে চলে আসে। ক্যারেলের সাথে যোগাযোগ করলে ক্যারেল ব্লুপ্রিন্ট দেখে তাদেরকে গাইড করে। জন কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টকে সই সালামতে টানেলের শেষ অংশে নিয়ে আসে। জন এবার প্রেসিডেন্টকে একাই যেতে বলে, কারণ সে তার মেয়ে এমিলিকে ছাড়া এখান থেকে বের হবে না। তাই সে আবারও ভিতরে যাবে, কিন্তু এখানে একটি বড় সমস্যা হয়। সেটা হলো টানেলের শেষে যে গেটটা ছিল সেখানে টাইলর আগে থেকেই এক্সক্লুসিভ লাগিয়ে রেখেছিল, এবং সে এখানে একটি ক্যামেরাও বসিয়েছিল। তাই ক্যামেরার মাধ্যমে টাইলর প্রেসিডেন্টকে দেখে ফেলে। টাইলর স্ট্রেঞ্জকে তাড়াতাড়ি বেসমেন্টে যেতে বলে। জন গেটে লাগানো এক্সক্লুসিভ দেখে প্রেসিডেন্টকে সাবধান করে বলে, এটা খুলতে গেলেই ব্লাস্ট হয়ে যাবে, তাই এর থেকে দূরে থাকুন। এদিকে স্ট্রেঞ্জও চলে আসে। জন এখানে আটকে যায়। সে কোন দিকে যাবে বুঝতে পারে না। জন ক্যারেলের কাছে সাহায্য চায়, তবে ক্যারেল বলে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। তখন প্রেসিডেন্ট জনকে গ্যারেজের দিকে নিয়ে যায়। এখানে স্ট্রেঞ্জ তাদের উপর অনবরত শুট করেই যাচ্ছিল। তারা অনেক কষ্টের পর গ্যারেজে পৌঁছাতে সক্ষম হয়, আর এখান থেকে জন প্রেসিডেন্টের লিমু নিয়ে বের হয়ে যায়। তবে স্ট্রেঞ্জ কি আর তাদের এত সহজে ছাড়বে? সে তাদের পিছিয়েই ছিল। সত্যি বলতে এখানকার সিনটা দেখার মতো ছিল। স্ট্রেঞ্জের কমান্ডোরা কেউ মেশিন গান দিয়ে শুট করতে করতে লিমু ঝাড়ঝা করে ফেলে, আবার কেউ রকেট লঞ্চার দিয়ে হামলা করতে থাকে। তবে তারা কোনোভাবেই জনকে থামাতে পারে না। তখন স্ট্রেঞ্জ কৌশলের আশ্রয় নেয়। সে এমিলিকে বাইরে নিয়ে আসতে বলে। এমিলিকে দেখে জনের মনোযোগ সরে যায়। তখনই একটি রকেট লঞ্চারের আঘাতে লিমু উল্টে যায় আর সোজা সুইমিং পুলে যেয়ে পড়ে। সৌভাগ্যবশত জন আর প্রেসিডেন্ট দোনোজনই লিমু থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে উপরে মার্টিন আর স্ট্রেঞ্জ বন্দুক নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। প্রেসিডেন্ট জনকে বলে, ওরা আমায় মারবে না, তাই তুমি আমার পিছে থাকো আর আমার মাথায় বন্দুক তাক করো। তবে মার্টিন তাদের এই টেকনিক বুঝে ফেলে। তখন প্রেসিডেন্ট একটি হ্যান্ড গ্রেনেডের পিন খুলে মার্টিনের দিকে ছুড়ে মারে। এটা দেখে সবাই লুকিয়ে পড়ে। এই সুযোগে জন প্রেসিডেন্টকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। তবে স্ট্রেঞ্জের কমান্ডো জনকে লক্ষ্য করে অনবরত শুট করতে থাকে। আর দুর্ভাগ্যবশত ভিতরে ছিল একটি বড় গ্যাসের সিলিন্ডার, কিন্তু বাইরে কেউ এটা জানতো না। ফলে গুলির আঘাতে সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। মুহূর্তেই পুরো হাউস ধ্বংস হয়ে যায়। আর এত বড় বিস্ফোরণ দেখে সবাই ধরে নেয় হয়তো প্রেসিডেন্ট মারা গেছে। তাই ভাইস প্রেসিডেন্ট দেরি না করে প্রেসিডেন্টের শপথ নিয়ে নেয়, মানে এখন থেকে সেই আমেরিকার প্রেসিডেন্ট। ফলে তাকে নতুন নিউক্লিয়ার লঞ্চ কোড বুঝিয়ে দেয়। এদিকে মার্টিন প্রেসিডেন্ট সয়ারের বডি দেখতে পায় না, ফলে সে বুঝে যায় প্রেসিডেন্ট এখনো মারা যায়নি। তাই সে স্ট্রেঞ্জকে তাদের খুঁজতে বলে। এদিকে ক্যারেল মার্টিনের ওয়াইফের কাছ থেকে জানতে পারে মার্টিনের মাথায় অনেক বড় একটি টিউমার হয়েছে। মার্টিন আগামী 3 মাসের মধ্যেই মারা যাবে। এখানে তারা বুঝতে পারে মার্টিন এসব টাকার জন্য করছে না। ক্যারেল মার্টিনের ওয়াইফকে মার্টিনের সাথে কথা বলায়। ক্যারেলের ধারণা মার্টিনকে শুধু তার ওয়াইফই থামাতে পারবে, কারণ মার্টিন তার ওয়াইফকে অনেক ভালোবাসে। তবে এখানে যেটা হয় তাতে সবাই হতভম্ব হয়ে যায়। মার্টিন যখন বলে সে তাদের ছেলের বদলা নেওয়ার জন্যই এসব করছে, তখন মার্টিনের ওয়াইফ মার্টিনের সাথে একমত হয় আর সে তাকে তার কাজ চালিয়ে যেতে বলে। এটা শোনার পর জেনারেল কফিউর ক্যারেলের উপর রেগে যায় আর সে ক্যারেলকে এই কেস থেকে বাদ দিয়ে দেয়। এদিকে প্রেসিডেন্ট সয়ার এখনো জীবিত ছিল। জন তাকে নিয়ে টানেলে লুকিয়েছিল। তবে প্রেসিডেন্ট সয়ার অনেক আহত ছিল। তার পেটের মধ্যে একটি কাঁচের টুকরো ঢুকে গিয়েছে। জন তার প্রাথমিক ট্রিটমেন্ট করে কাঁচের টুকরা বের করে ব্যান্ডেজ করে দেয়। এদিকে বর্তমান প্রেসিডেন্টের অর্ডারে ডেল্টা ফোর্স 3টি MH-60 ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টার নিয়ে হোয়াইট হাউস পুনরুদ্ধার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা খুব
তাড়াতাড়ি ও লুকিয়ে হোয়াইট হাউসের দিকে যেতে থাকে। তবে তাদের স্পিড বেশি থাকায় স্পিড ক্যামেরা তাদের ছবি তুলে নেয়। ফলে টাইলর ডেল্টা ফোর্স দেখে ফেলে। সে মার্টিনকে এটা জানিয়ে দেয়। আর এদিকে জন তাদের অবস্থা জানানোর জন্য ক্যারেলের কাছে ফোন দেয়। তবে তার কথা হয় জেনারেল কফিওরের সাথে। জেনারেল বলে, চিন্তা করো না, ডেল্টা ফোর্স পাঠানো হয়েছে, তোমাদের অল্পের মধ্যেই উদ্ধার করা হবে। জন এটা শুনে কিছুটা রেগে বলে, তোমরা ভুল করছো, আকাশ পথে আসলে হবে না, ওদের কাছে জ্যাভলিন মিসাইল আছে। জন জেনারেলকে হামলা করতে বারণ করে। জেনারেল বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর হামলা থামানো সম্ভব না। জন রেগে যায়। সে বলে, মিশন যদি ফেল হয় ওরা হস্টেজদের মেরে ফেলবে, যার মধ্যে আমার মেয়েও আছে। প্রেসিডেন্ট সয়ার জনকে বলে, তুমি যাও, তুমি তোমার মেয়েকে বাঁচাও। যে পরে জন প্রেসিডেন্টকে রেখেই বেরিয়ে পড়ে। এদিকে ডেল্টা ফোর্স হোয়াইট হাউসের কাছাকাছি চলে আসে। তবে স্ট্রেঞ্জ আগে থেকে জ্যাভলিন মিসাইল নিয়ে প্রস্তুত ছিল। তারা শুরুতেই একটি ব্ল্যাক হক ধ্বংস করে ফেলে। পরে দুই পক্ষের মধ্যে চরম গোলাগুলি শুরু হয়। স্ট্রেঞ্জের কয়েকজন কমান্ডো এখানে মারা যায়। তবে তারা এরপরও আরো একটি ব্ল্যাক হক ধ্বংস করে ফেলে। এরপর 3 নাম্বার ব্ল্যাক হকের দিকে মিসাইল ছুটতেই যাবে, তখনই জন চলে আসে আর সে মিসাইল বহনকারীকে শুট করে দেয়। তখন স্ট্রেঞ্জ নিজেই লঞ্চার তুলে নেয়। তবে জন তাকে মিসাইল ছুটতে বাধা দেয়। এখানে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। এই ফাঁকে ডেল্টা ফোর্স নিচে নামার চেষ্টা করে, কিন্তু স্ট্রেঞ্জ ঠিকই মিসাইল ছুটতে সক্ষম হয় আর 3 নাম্বার ব্ল্যাক হকটিও ধ্বংস হয়ে যায়। ডেল্টা ফোর্সের সবাই মারা যায়। এদিকে জন আর স্ট্রেঞ্জের মধ্যে এখনো লড়াই চলছিল। পরে একটা পর্যায়ে তারা দুজন নিচে পড়ে যায়। জন সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যায়। তবে জনের কাছে থাকা হোয়াইট হাউস পাওয়ার পড়ে যায়, যেটা আবার স্ট্রেঞ্জের হাতে পড়ে। আর এতেই স্ট্রেঞ্জ এমিলির পরিচয় জেনে যায়। এদিকে টাইলর আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেম হ্যাক করে ফেলে। এখানে মার্টিন তাকে তার কাজ শুরু করতে বলে। টাইলর প্রথমেই মিসাইল সিস্টেম অ্যাক্টিভ করে আর সোজা একটি বিমান টার্গেট করে। আর এই বিমানই প্রেসিডেন্ট হ্যামেন ছিল। সবার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রেসিডেন্টের বিমানে মিসাইল আঘাত হানে। বিমান মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এবার আমেরিকার দায়িত্ব কে নিবে? প্রেসিডেন্ট সয়ার তো আটকে রয়েছে, যার কারণে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিল। এখন সেও মারা গেল। এবার তাহলে দায়িত্ব নেওয়ার পালা কার? খুবই সুন্দর প্রশ্ন। এবার দায়িত্ব নিবে হাউস অব স্পিকার। তো নিয়ম অনুসারে স্পিকার ইলাইন প্রেসিডেন্টের শপথ নেয় এবং আগের নিউক্লিয়ার লঞ্চ কোড বদলে দিয়ে তাকে নতুন লঞ্চ কোড দেওয়া হয়। এদিকে স্ট্রেঞ্জ ফ্যামিলিকে এখান থেকে নিয়ে যায়, কারণ জনকে ধরার জন্য এটাই সহজ উপায়। তবে জন হস্টেজদের রুমের কাছেই ছিল। সে এখানে হস্টেজদের ছাড়ানোর প্ল্যান করছিল। আর ওদিকে দেখা যায় সবাই প্রেসিডেন্ট ইলাইনের অর্ডারের অপেক্ষা করছিল, কারণ আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেম এখন মার্টিনের হাতে। সে চাইলেই যে কোনো জায়গায় মিসাইল অ্যাটাক করতে পারবে। তাই প্রেসিডেন্ট ইলাইন হোয়াইট হাউস ধ্বংস করার অর্ডার দেয়। আর অর্ডার পাওয়ার সাথে সাথে ফাইটার জেট বেরিয়ে পড়ে। আগামী 10 মিনিটের মধ্যে হোয়াইট হাউস মাটির সাথে মিশে যাবে। এদিকে মার্টিনের পেজারে একটি কোড আসে। কোডটি আসার সাথে সাথে মার্টিন খুব সাবধানে লিখে নেয়। তখন স্ট্রেঞ্জ এমিলিকে মার্টিনের কাছে নিয়ে আসে। আর মার্টিন যখন বুঝতে পারে এমিলি জনের মেয়ে, সে মাইকের মাধ্যমে জনকে বলে, আমি 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুমি যদি প্রেসিডেন্টকে নিয়ে না আসো তাহলে এমিলির পেটে গুলি করা হবে। জন এখানে বিপাকে পড়ে যায়। তার কিছুই করার ছিল না। তাই সে স্যারেন্ডার করতে যায়। তখনই সে দেখতে পায় প্রেসিডেন্ট সয়ার এমিলিকে বাঁচানোর জন্য নিজে থেকেই স্যারেন্ডার করতে যাচ্ছে। জন তাকে এমনটা করতে বারণ করে। তবে প্রেসিডেন্ট তারপরও স্যারেন্ডার করে। জন এখন কি করবে বুঝতে পারে না। সে ক্যারেলের কাছে সাহায্য চায়। তবে ক্যারেল বলে, এখন আর কিছুই করার নেই, কিছুক্ষণের মধ্যেই ওখানে হাওয়াই হামলা হবে, তুমি বাঁচতে চাইলে ওখান থেকে সরে যাও। জন বলে, এসব কি বলছো? এখানে প্রেসিডেন্ট সহ অনেক হস্টেজ রয়েছে, যার মধ্যে আমার মেয়েও রয়েছে। তোমরা এই অবস্থায় এখানে হামলা চালাতে পারো না? ক্যারেল বলে, দেখো আমার কিছুই করার নেই, তুমি নিজেকে বাঁচাও, ওখান থেকে বেরিয়ে আসো। জন বলে, হামলা হতে কত সময় আছে? জন এটা জানার পর ফোন কেটে দেয়। এদিকে প্রেসিডেন্ট সয়ারকে মার্টিনের কাছে নিয়ে আসে। আর এখানে আমরা বুঝতে পারি মার্টিন মূলত ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করতে চায়, কারণ তার ছেলে কেভিন ইরানেই মারা গিয়েছিল। এই লোকটা কত বড় পাগল, তার মৃত ছেলের বদলা নেওয়ার জন্য লাখো মানুষ মেরে ফেলতে চায়। তবে এখানে নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্রেসিডেন্ট সয়ারের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সাথে লঞ্চ কোডও লাগবে, যেটা বর্তমান প্রেসিডেন্ট ইলাইনের কাছে আছে। প্রেসিডেন্ট সয়ার বলে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিছুই হবে না, কারণ এতক্ষণে লঞ্চ কোড বদলে ফেলা হয়েছে। মার্টিন বলে, ওটা তোমার চিন্তা না, সেটা আমি দেখে নিব। প্রেসিডেন্ট সয়ার ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি হয় না। তখন মার্টিন এমিলির মাথায় বন্দুক তাক করে। প্রেসিডেন্ট তবুও রাজি হয় না। সে এমিলিকে বলে, বেটা আমায় ক্ষমা করে দিও, এখানে কোটি মানুষের জীবনের প্রশ্ন। এমিলি খুব সাহসী উত্তর দেয়। সে বলে, কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি। তখনই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আসলে জন হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দিচ্ছিল। টাইলর এটা স্ট্রেঞ্জকে জানালে
স্ট্রেঞ্জ কিলিককে বলে তাড়াতাড়ি লোক পাঠিয়ে জনকে আটকাও। তবে কিলিক যাদেরকে পাঠায় জন তাদেরকে মেরে ফেলে। যদিও এসবের মধ্যে জন কিলিকের কাছে ধরা পড়ে যায়। কিলিক জনকে মারতেই যাবে, তখনই ট্যুরিস্ট গাইড ডনি কিলিকের উপর হামলা করে। এমনকি সে মারতে মারতে কিলিককে মেরেই ফেলে। জন ডনিকে বলে এখানে অচেরেই হাওয়াই হামলা হবে, তাই তুমি সবাইকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। এদিকে ট্রাইলর তাদের সমস্ত ডেটা ডিলিট করে দেয়। এরপর সে টানেলের রাস্তা দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তবে দুর্ভাগ্যজনকভাবে তার লাগানো বোমাতেই তার মৃত্যু হয়। মানে অন্যের জন্য খোদা কুয়ায় নিজে পড়েছে। তো এখন শুধু স্ট্রেঞ্জের একজন কমান্ডার জীবিত ছিল। স্ট্রেঞ্জ তাকে মার্টিনের কাছে রেখে জনকে মারতে যায়। এখন এই কমান্ডো আবার মার্টিনের নিউক্লিয়ার প্ল্যানে একমত ছিল না, তাই সে এখান থেকে চলে যেতে চায়। তখন মার্টিন তাকে শুট করে মেরে ফেলে। প্রেসিডেন্ট সয়ার তখন সুযোগ বুঝে মার্টিনের উপর হামলা করে। তবে মার্টিনের তেমন কিছুই হয় না, সে উল্টো প্রেসিডেন্ট সয়ারকে মেরে বেহুশ করে ফেলে আর জোর করে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এরপর দেখা যায় সে যে তখন পেজার থেকে একটি কোড লিখেছিল, সেটা মূলত নিউক্লিয়ার লঞ্চ কোড ছিল। মার্টিন এখানে 26টি মিসাইল ইরানের দিকে তাক করে। আর এটা দেখে জেনারেল কফিউর হোয়াইট হাউস ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট ইলাইনের কাছে ফাইনাল পারমিশন চায়, কারণ তারা যদি নিউক্লিয়ার হামলা না থামায় তাহলে তাদের শত্রু দেশও হামলা চালাবে। এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। প্রেসিডেন্ট ইলাইন হোয়াইট হাউসে হামলা চালানোর পারমিশন দিয়ে দেয়। ফাইটার জেট হামলা চালানোর জন্য মাত্র 2 মিনিট দূরে ছিল। ক্যারেল তখন জনকে জানায় সে যেন যেভাবেই হোক মার্টিনকে থামায়, নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তবে জন তার পুরো কথা শোনার আগেই স্ট্রেঞ্জ তার উপর হামলা করে। তবে এর মধ্যেও একটি সুখবর হলো ডনি সমস্ত হস্টেজদের হোয়াইট হাউস থেকে বের করতে সক্ষম হয়। এদিকে মার্টিন ইরানের বিভিন্ন শহর হামলার জন্য টার্গেট করে। তখনই প্রেসিডেন্ট সয়ার জেগে ওঠে আর সে মার্টিনকে থামানোর চেষ্টা করে। এখানে মার্টিনের সাথে তার লড়াই হয়। তবে একটা পর্যায়ে মার্টিন প্রেসিডেন্ট সয়ারকে শুট করে দেয়। এটা দেখে এমিলি মার্টিনের উপর প্রচন্ড রেগে যায়। তবে মার্টিন এমিলির কোনো ক্ষতি করে না, সে এমিলিকে সরিয়ে দেয়। আর এদিকে স্ট্রেঞ্জ জনকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। সে জনকে একেবারেই মেরে ফেলতে যায়। তখন জন তার কাছে থাকা এক গুচ্ছ হ্যান্ড গ্রেনেড স্ট্রেঞ্জের গলায় পেঁচিয়ে পিন খুলে দেয়। স্ট্রেঞ্জের এখানে এক ভয়ানক মৃত্যু হয়। এতটাই ভয়াবহ বিস্ফোরণ হয় যে পুরো হোয়াইট হাউস কেঁপে ওঠে। এদিকে হোয়াইট হাউসে হাওয়াই হামলা চালানোর জন্য আশপাশের এলাকা খালি করে ফেলা হয়। তবে এদিকে মার্টিন তার কাজ করেই যাচ্ছিল। সে ইরানের বড় শহরগুলোকে টার্গেট করে। হামলা করার জন্য এখন মাত্র একটি বাটনে টিপ দিতে হবে। তখনই জন গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ে, মার্টিনকে দেওয়ালের সাথে চাপা দিয়ে দেয়। তবে মার্টিনের মধ্যে এখনো যান বাকি ছিল। সে এই অবস্থায়ও হামলা চালানোর জন্য সুইচ টিপতে যায়। এটা দেখে এমিলি চিৎকার দিয়ে তার বাবাকে বলে ওকে থামাও। জন তখন মেশিন গান দিয়ে মার্টিনকে ঝাড়ঝাড় করে ফেলে। আর অবশেষে জন তার মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। এমিলি জনকে কান্না করে বলে ও প্রেসিডেন্টকে শুট করেছে, প্রেসিডেন্ট ভিতরেই পড়ে আছে। তখন জন বলে বেটা এখানে কয়েক মিনিটের মধ্যেই হাওয়াই হামলা হবে, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যাও, আমাকে প্রেসিডেন্টকে বাঁচাতে হবে। তবে এমিলি তার বাবাকে ছেড়ে যেতে চায় না। জন তাকে তাড়াতাড়ি বের হতে বলে আর সে প্রেসিডেন্টকে বাঁচাতে যায়। তখন এমিলি নিউজে দেখতে পায় প্রেসিডেন্ট ইলাইন হোয়াইট হাউসে হামলা চালানোর পারমিশন দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হামলা হবে। এমিলি যেটা করে সে পতাকা নিয়ে এয়ারফোর্সকে হামলা না চালানোর সিগন্যাল দেয়। সৌভাগ্যবশত এমিলির সিগন্যাল এয়ারফোর্স দেখতে পায়। এদিকে জন প্রেসিডেন্টের কাছে এসে দেখে প্রেসিডেন্ট সয়ারের কোনো সারা শব্দ নেই। সে বুঝে নেয় প্রেসিডেন্ট মারা গেছে। তখন সে এমিলিকে টিভিতে দেখে নিজের প্রতি প্রচন্ড বিরক্ত হয়, কারণ এখন তার মেয়েও তার সাথে মারা যাবে। তবে সৌভাগ্যবশত এমিলির সিগন্যাল এয়ারফোর্স পজিটিভ নেয়, তাই তারা হামলা না করার পারমিশন চায়। তবে প্রেসিডেন্ট ইলাইন তার সিদ্ধান্তে অনড় ছিল। যদিও এয়ারফোর্স পারমিশনের তোয়াক্কা করে না, তারা হামলা না করার সিদ্ধান্ত নেয়। পরে দেখা যায় তারা হামলা না করেই চলে যায়। তাদের এই সিদ্ধান্তে সবাই চমকে যায়, কারণ আমেরিকার ইতিহাসে এমনটা কখনই হয়নি। দেশের প্রতিটা মানুষ খুশিতে উল্লাসিত হয়ে পড়ে আর সবাই এমিলির সাহসিকতার প্রশংসা করে, যেটা দেখে জনের গর্বে বুকটা ভরে যায়। তখনই দেখা যায় প্রেসিডেন্ট সয়ার জেগে উঠেছে। আসলে প্রেসিডেন্ট সয়ারের ওয়াইফ তাকে একটি পকেট ঘড়ি গিফট করেছিল, যেটা সবসময় সে তার সাথেই রাখতো। ফলে মার্টিন শুট করলে গুলি যেয়ে সেই পকেট ঘড়িতে লাগে। প্রেসিডেন্টকে জীবিত দেখে জন প্রচন্ড খুশি হয়। তখন ক্যারেল জনের কাছে ফোন করে তাকে সাবধান করে। ক্যারেল বলে এসবের পিছনে শুধু মার্টিন ছিল না, আমি জানতে পেরেছি মার্টিন কখনই স্ট্রেঞ্জ বা তার কমান্ডোদের সাথে যোগাযোগ করেনি। স্ট্রেঞ্জ ওখানে থাকতেই বেশ কয়েকবার একটি গোপন লাইনে কারোর সাথে কথা বলেছে, কিন্তু আমরা এটা জানতে পারিনি ও কার সাথে কথা বলেছে, কারণ আধা ঘন্টা আগে সব ডেটাবেস ডিলিট করে দেওয়া হয়েছে। জন বলে মার্টিনের ইমেল বা সোশ্যাল অ্যাকাউন্ট চেক করো,
কিছু না কিছু অবশ্যই পাবে। ও তো আর কোড এমনি এমনি পায়নি, কেউ না কেউ অবশ্যই ওকে কোড দিয়েছে। ক্যারেল বলে তুমি মার্টিনকে চেনো না, ও এই ডিজিটাল যুগেও পেজার ব্যবহার করত। পেজারের কথা শুনে জনের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে প্রেসিডেন্টকে বলে আমি হয়তো জানি মার্টিনকে নিউক্লিয়ার কোড কে দিয়েছিল। এরপর দেখা যায় প্রেসিডেন্ট ইলাইন আসলে জন তাকে রিপোর্ট করে প্রেসিডেন্ট সয়ার মারা গেছে। এটা শুনে ইলাইন মনে মনে খুশি হয়। সে সাথে সাথে জেনারেলকে বলে জয়েন্ট চিফ অফ স্টাফদের ডেকে মিটিং এর ব্যবস্থা করো, কারণ সে মিডল ইস্টে সেনা পাঠাবে। অজুহাত হলো শত্রুপক্ষ আমেরিকায় হামলা চালাতে পারে। তখন জন বলে স্যার আপনি মার্টিনের সাথে মিলে এই প্ল্যান কখন বানালেন? ইলাইন বলে এসব কি বলছো? জন বলে আপনি মার্টিনকে নিউক্লিয়ার লঞ্চ কোড দিয়েছেন, বিনিময়ে মার্টিন আপনাকে প্রেসিডেন্ট বানিয়েছে। ইলাইন বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? জন তখন মার্টিনের পেজার বের করে আর বলে মার্টিনকে কেউ তো নিউক্লিয়ার লঞ্চ কোড দিয়েছে, আর লঞ্চ কোড শুধুমাত্র আপনিই জানতেন। ইলাইন তখনও ধরা দেয় না। সে বলে দুজন বুড়ো লোক পুরনো টেকনোলজি ব্যবহার করতেই পারে, এটা কোনো প্রমাণ হলো না। তখন ক্যারেল মার্টিনের পেজারে যেই নাম্বার দিয়ে কোড এসেছিল সেই নাম্বারে ফোন দেয়। সাথে সাথে ইলাইনের পেজার বেজে ওঠে। ইলাইন এখানে ধরা পড়ে যায়। তখনই প্রেসিডেন্ট সয়ারও বেরিয়ে আসে আর সে ইলাইনকে গ্রেফতার করতে বলে। ইলাইন তো রেগে মেগে প্রেসিডেন্টকে যা তা বলতে থাকে। এরপর দেখা যায় প্রেসিডেন্ট সয়ার জনকে তার সিকিউরিটি ইনচার্জ বানিয়ে নেয়। অবশেষে জনের স্বপ্ন পূরণ হয়। এতে জন ও এমিলি প্রচন্ড খুশি হয়। বন্ধুরা, এই ছিল হোয়াইট হাউস ডাউন সিনেমার পুরো গল্প। দেশের জন্য একজন সাধারণ মানুষের আত্মত্যাগ, সাহস আর ভালোবাসা কিভাবে সবকিছু বদলে দিতে পারে, এটাই এই সিনেমা আমাদের শেখায়। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।